হঠাৎ করে চোখ খুলে পরীকে দেখে আর পরীর এইসব কথা শুনে রূপালী তো অবাক হয়ে যায়। আর তখন সে বলে, এ কি পরী, আপনি এখানে কি করে আসলেন? আর এটা কিভাবেই বা সম্ভব? আমি রাজসভায় কিভাবে যাব? আর তাছাড়া আমার তো কোনো ভালো জামা কাপড় আর কোনো ভালো জুতাও নেই। আমি কিভাবেই বা রাজকুমারের মনের মতো হব? পরী কি সত্যি রূপালীকে রাজসভায় নিয়ে যাবে? আর সত্যি কি রূপালী রাজকুমারের পছন্দ করা মেয়েটি হবে? আর রূপালীর জীবন কি সত্যিই তাহলে খুশি আর আনন্দে ভরে উঠবে? তখন পরী রূপালীকে বলে, তুমি কোনো চিন্তা করো না রূপালী, আমি তো আছি, তাই না? আমি তোমাকে সেখানে নিয়ে যেতে হেল্প করব। তুমি শুধু দেখতে থাকো আমি তোমাকে কিভাবে সাজিয়ে দেই। এই কথা বলে পরী তার জাদুর লাঠি রূপালীর ওপর ঘোরালো। সাথে সাথে রূপালী দেখতে রাজকন্যার মতো সুন্দর পোশাকে সজ্জিত হয়ে গেল। আর পরী রূপালীকে খুবই দামি ও সুন্দর লেহেঙ্গা পরিয়ে আর একটি সুন্দর চকোদার দামি জুতা পরিয়ে দিল। সব মিলিয়ে রূপালীকে একেবারে রাজকন্যার মতো লাগছিল। আর রূপালীর চেহারা এত এত গ্লো করছিল যে যে কেউ দেখলেই রূপালীর দিক থেকে চোখ সরাতেই পারবে না। এরপর পরী রূপালীকে বলে, এখন দেখো রূপালী, তুমি সম্পূর্ণ রেডি হয়ে গেছো। এখন তুমি রাজসভার বাড়িতে যেতে পারো। আমি নিশ্চিতভাবে বলতে পারি রাজকুমার তোমাকেই পছন্দ করবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তোমার এই পোশাক আর এই রূপ সাজসজ্জা সবকিছু কিন্তু রাত 12টা পর্যন্ত থাকবে। রাত 12টা বাজলেই তুমি আবার আগের রূপে আগের পোশাকে ফিরে আসবে। আর তাই অবশ্যই তোমাকে রাত 12টার আগে ফিরে আসতে হবে ওখান থেকে। তাহলে তুমি সবটা বুঝতে পেরেছো? পরীর এসব কথা শুনে রূপালী পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে রাজসভার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রূপালীর রাজবাটিতে প্রবেশ করার সাথে সাথেই সবাই যেন মনোমুগ্ধ হয়ে রূপালীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপালীর দিক থেকে কেউ যেন চোখ ফেরাতেই পারছে না। তাহলে বন্ধুরা, রাজকুমার কি তাহলে রূপালীকেই পছন্দ করে নিবে তার জীবন সঙ্গী হিসেবে? কারণ রূপালীর মতো এত সুন্দরী আর এত সুন্দর ড্রেস আপ সেখানে আর কারোরই ছিল না। আর এদিকে রাজকুমার রূপালীকে প্রথমবার দেখেই তার রূপে মুগ্ধ হয়ে গেল আর তার দিক থেকে যেন চোখই সরাতে পারল না। রাজকুমার এক দেখায় রূপালীকে বিয়ের জন্য তার জন্য উপযুক্ত বলে মনে করলো। এবার রাজকুমার নিজেই স্টেজ থেকে নেমে রূপালীকে তার সাথে ডান্স করার জন্য প্রস্তাব দিল। এতে রূপালী প্রচন্ড খুশি হয়ে গেল আর রাজকুমারের সাথে ডান্স করতে রাজি হয়ে গেল। এরপর রূপালী ও রাজকুমার ডান্স করতে শুরু করে দেয়। তারা খুশিতে অনেক সময় ধরে ডান্স করতে থাকে। আর এদিকে রূপালীর এই সাজসজ্জা আর পোশাকে রূপালীর সৎ মা ও সৎ বোন তাকে চিনতে পারল না। এভাবে ডান্স করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। ডান্স করতে করতে হঠাৎ করেই রূপালীর ঘড়ির দিকে চোখ পড়ল আর সে দেখতে পেল ঘড়িতে রাত 11টা 5 হয়ে গেছে। আর তখন তার মনে পড়ে গেল পরীর সেই কথা। সে মনে মনে বলতে লাগলো, আহা, পরী তো বলেছিল যে এই সাজসজ্জা আর ড্রেস থাকবে রাত 12টা পর্যন্ত। আর রাত 12টা
12টা বাজলেই তো আমি আবারও সেই আগের পুরনো ড্রেস আর রূপে পরিবর্তন হয়ে যাব। তখন যদি আমার সৎ মা আর সৎ বোন আমাকে দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ও মাই গড, আমাকে তো তাহলে এক্ষুনি রওনা হতে হবে। হ্যাঁ, আমাকে এখনই বাসায় চলে যেতে হবে। এই কথা বলে রূপালী সেই ডান্সের আসর আর পার্টি ছেড়ে সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগে। তখন তার পেছন থেকে রাজকুমার অনেক জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু রূপালী রাজকুমারের কোনো কথাই শুনল না। সে আরো বেশি জোরে জোরে দৌড়তে লাগলো। তখন রাজকুমার রূপালীর পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু রাজকুমার রূপালীকে ধরতেই পারল না। এদিকে রূপালী দৌড়াতে গিয়ে তার পায়ের একটি জুতা রাজমহলেই খুলে পড়ে যায়, আর রাজকুমার এসে রূপালী সেই জুতাটি হাতে তুলে নেয়। আচ্ছা বন্ধুরা, বলো তো এরপর কি হতে চলেছে? রূপালীর এই জুতার জের ধরে রাজকুমার কি রূপালীর কাছে পৌঁছতে পারবে? এদিকে রূপালী দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরে আসলো, আর রাত 12টা বাজার সাথে সাথেই সে আগের রূপে ফিরে আসলো। তখন সে অনেক মন খারাপ করে তার রুমে বসে রাজকুমারকে নিয়ে ভাবতে লাগলো, আর বলতে লাগলো, এই জীবনে মনে হয় আর কখনো রাজকুমারের সাথে আমার দেখা হবে না। তবুও আমি কেন রাজকুমারের কথাই ভাবছি? কি হয়েছে যে আমার? রাজকুমারকে দেখার পর থেকে কেন জানি রাজকুমারকে বলতেই পারছি না। আরে উনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমি হলাম এই বাড়ির চাকরানী। ওনার সাথে কি আমাকে মানায়? তাছাড়া আমি আসার সময় রাজকুমার পেছন থেকে আমাকে কতবার ডাকলেন, কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে দৌড়ে ছুটে চলে আসলাম। আর আমি তার ডাক শুনেই বা কি করতাম? উনি যদি আমাকে এই ছেঁড়া ফাটা পোশাকে দেখতেন তাহলে কি আমাকে পছন্দ করতেন কখনো? আর তখন উনি আমাকে কখনোই নিজের করে নিতে চাইতেন না। ধুর, আমি কি সব যে ভাবছি! সব আজগবি চিন্তা ভাবনা আমার। কোথায় তিনি রাজকুমার, আর কোথায় আমি কিনা চাকরানী! কি সব যে ভাবি আমি বসে বসে। রূপালী বসে বসে এসব ভাবছিল আর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিল। যা হোক, সকালে ঘুম থেকে উঠে সে আবারও তার নিজের কাজে লেগে গেল। আর এদিকে রূপালীর সৎ মা ও সৎ বোন রাতের ওই সব ঘটনা সম্পর্কে কিছুই জানল না। এভাবেই রূপালীর চলছিল। তাহলে বন্ধুরা, বলো তো এরপর কি হবে? রূপালীর সাথে রাজকুমারের কি আবারও দেখা হবে? আর তাদের মাঝে কি নতুন কোনো সম্পর্ক তৈরি হবে? অপরদিকে রাজকুমার রূপালীর সেই জুতা নিয়ে সারা রাত ভাবতে লাগলো, আর না ঘুমিয়ে রাত শেষ করে দিল। আর সকালে উঠেই রাজকুমার সেনাপতিকে ডেকে আদেশ দিল, শোনো সেনাপতি, তুমি আমার রাজ্যে ঘুরে ঘুরে দেখো এই জুতা কার পায়ের মাপের। যার পায়ের সাথে এই জুতা মিলে যাবে তুমি তাকে আমার রাজমহলে নিয়ে আসবে, সেই হবে আমার রাজরানী। রাজকুমারের আদেশে সেনাপতি সেই জুতা নিয়ে বেরিয়ে পড়ল দুজন রক্ষীকে সাথে নিয়ে। আর তারা রাজ্যের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে সব মেয়েদেরকে দিয়ে এই জুতা পরাতে লাগলো, কিন্তু কারো পায়ের সাথে এই জুতা ম্যাচিং হলো না। আর হবেই বা কি করে? এই জুতা তো পরে রূপালীকে দিয়েছিল রাজসভায় যাওয়ার জন্য। সেনাপতি ও রক্ষীরা অনেক ঘর ঘুরে ঘুরে এবার সোনালী ও রূপালীদের বাসায় আসলো। তখন সোনালী ও তার মা তাদেরকে দেখে বলল, আসুন সেনাপতি সাহেব আসুন,
এই জুতা তো আমার মেয়ে সোনালিরই। আমি ওকে এই জুতা কিনে দিয়েছিলাম। আপনি অযথাই সারা মহল্লা ঘুরে বেড়ালেন আর এতক্ষণেই আমার বাসায় আসলেন। তখন ওই জুতা সোনালীকে পরতে দেওয়া হলো, কিন্তু কোনোভাবেই ওই জুতা সোনালীর পায়ে ম্যাচ হচ্ছিল না। এরপরও সোনালী তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে লাগলো। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ, এই জুতা তো আমারই। দেখুন না, আমার পায়ে জুতাটি কত সুন্দর মানিয়েছে। সোনালীর এ কথাই তখন সেনাপতি বলল, এই মেয়ে, তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো কেন? এই জুতো তো কোনোভাবেই তোমার পায়ে হচ্ছে না। এই জুতো তোমার পা থেকে অনেক বড়। তাই তুমি এই জুতাটি এক্ষুনি খুলে দাও আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা বন্ধ করো। এরপর সেনাপতি ও রক্ষীরা সেই জুতা নিয়ে সেখান থেকে প্রায় চলেই যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের নজর গেল গোয়াল ঘরে কাজ করা রূপালীর দিকে। তারা রূপালীর কাছে আসলো আর রূপালীকে জুতাটা পরে দেখাতে বলল। বন্ধুরা, তাহলে বলো তো, এবার কি জুতাটি রূপালীর পায়ে ঠিকঠাক হবে? তখন রূপালী সেনাপতিকে বলে, আরে সেনাপতি সাহেব, এ কি বলছেন আপনি? আমার মতো চাকরানি এমন সুন্দর জুতা তো স্বপ্নেও দেখিনি, আর না বাস্তবে। আর আমি এমন সুন্দর জুতা কোথায় পাবো? রূপালীর এমন কথা শুনে সেনাপতি রেগে গিয়ে বলে, এই মেয়ে, চুপ করো। এই রাজ্যের রাজকুমারের আদেশ, এই জুতা এই রাজ্যের প্রতিটি বিবাহ উপযুক্ত মেয়েকে পরাতে হবে। তাই আমি বলছি, তুমি একদম চুপ করে এই জুতাটি এক্ষুনি পরে নাও। আর তুমি আমাদেরকে বেশি কিছু শেখাতে এসো না, বুঝলে? কি করতে হবে না হবে সেটা আমরা ভালো বুঝবো। তুমি জলদি করে জুতোটা পরে নাও। এরপর রূপালী যখনই ওই জুতোটা পরলো, তখনই সাথে সাথে তার পায়ে জুতোটা একদম ম্যাচ হয়ে গেল। তখন সেনাপতি খুশি হয়ে বলল, তার মানে এই লাল জুতা আপনার? তাহলে আপনি এতক্ষণ মিথ্যা বলছিলেন কেন? তখন রূপালী বলে, আসলে আমি খুব ভয় পাচ্ছিলাম, এজন্য মিথ্যা বলে ফেলেছি। আর হ্যাঁ, এটা আমারই জুতা। এই জুতা পরেই তো আমি সেদিন রাজ দরবারের পার্টিতে গিয়েছিলাম। এরপর সেনাপতি ও রক্ষীরা রূপালীকে সাথে করে নিয়ে রাজ দরবারে গেল। রাজ দরবারে যখন রাজকুমার রূপালীকে দেখলো, তখন সে বলল, এই মেয়ে, সেদিন রাতে তুমি কি আমার সাথে ডান্স করেছিলে? ওই দিন আমি তোমাকে কত ডেকেছি পেছন থেকে, কিন্তু তুমি শুনলেই না। অমন করে চড়তে চড়তে কেন চলে গিয়েছিলে? তুমি কি জানো, সেই দিন থেকে তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো আমাকে বিয়ে করার জন্য? রাজকুমারের মুখে বিয়ের কথা শুনে রূপালী খুশিতে আত্মহারা হয়ে যায় আর সে মুচকি হেসে হ্যাঁ বলে দেয়। এরপর সেদিনই রাজদরবারে মহা ধুমধাম করে রূপালী আর রাজকুমারের বিয়ে হয়ে যায়। আর এদিকে রূপালীর সৎ মা ও সৎ বোন রূপালীর বিয়ের কথা শুনে হিংসায় জ্বলতে থাকে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। আর এদিকে রূপালী তার বিয়ের পর রাজকুমারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তার জীবনটা এবার সত্যি সত্যি আনন্দে খুশিতে ভরে উঠল। তাহলে বন্ধুরা, বলো তো, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে লিখে জানাবে। রূপালীর প্রথম জীবনের মতো কষ্টের জীবন যদি কারো থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ধৈর্য ধরো, নিশ্চয়ই সামনে তোমার জন্য সুদিন আছে। সবার জন্য শুভকামনা রইল।
তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।